নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। কুম্ভ স্নানের আয়োজন করা হলো জলপাইগুড়িতে। তিস্তা নদীর এই চিত্র দেখতে উপচে পড়ল ভিড়। তীরন্দাজির জন্য বন্ধক রাখা হলো বাড়ির জমি। এমনই করুণ চিত্র দেখা গেল জলপাইগুড়ির তোরলপাড়ার আর্চারির ছাত্র পাপ্পু রায়ের। বেতন বৃদ্ধি ও বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে জলপাইগুড়ি পুরসভায় বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। দীর্ঘদিন থেকে বেতন বকেয়া জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীদের বলে অভিযোগ। সোমবার সাফাই কর্মীরা একজোট হয়ে পুরসভার সামনে নিজেদের দাবিতে সোচ্চার হন। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিস্থিতি। এরপর পুর কর্তৃপক্ষ সাফাই কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসেন। পুরসভার দাবি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হচ্ছে। জলপাইগুড়ি পুরসভার মোট 25টি ওয়ার্ডে কয়েকশো সাফাই কর্মী কাজ করছেন। তাদের বেতন প্রায় 4000 টাকা। এদিন কর্মীদের একতা মঞ্চের তরফে শহরে মিছিল করে পুরসভায় হাজির হন। পুরসভার মূল গেটের বাইরে বিক্ষোভে সামিল হয় আন্দোলনকারীরা। এরপর সাফাই কর্মীদের প্রতিনিধিরা পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার পর সাফাই কর্মী প্রতাপ রাউত বলেন, পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলো, বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতা দাবি করা হয়েছে। পুরসভার আশ্বাস দিয়েছে বেতন বৃদ্ধি করা হবে। পুর প্রধান পাপিয়া পাল বলেন, সাফাই কর্মীদের বেতন প্রথম আমাদের বোর্ডই বাড়িয়েছে। তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে প্রয়োজনে বেতন বৃদ্ধি করা হবে। মায়না বানানোর জন্য এই নিয়ে আজকে নিয়ে 6 দফা বসেছি। 6 দফা বসার পরে উনি আশ্বাস দিয়েছেন, আমার একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে মায়না বৃদ্ধির একটা প্রতিশ্রুতি দিয়েছেন। যাদের মানে 3900 টাকা আছে তাদের 4500 টাকা করা হবে। আর কিছু স্ট্রাকচার দিয়েছেন যে 5 বছর যারা আছে তাদের 600 টাকা বাড়বে, 10 বছর যারা আছে 750 টাকা বাড়বে, 15 বছর যারা আছে 1000 টাকা বাড়বে, আর 20 বছর যারা আছে 1250, আর 25 বছর যারা আছে তারা 1500 টাকা বাড়বে। এটা নিয়ে উনি আশ্বাস দিয়েছেন। বেতন কি বন্ধ আছে আপনাদের? না, বেতন চলছে, কিন্তু বেতন অত্যন্ত সামান্য। এত ন্যূনতম বেতনে সংসার চালানো অত্যন্ত কষ্টকর। এই হিসাবে তো এত ন্যূনতম বেতনে তো সংসার চালানো খুবই কঠিন। বেতনটা কত? একজনের কি 3900 টাকা সবার এক? না, স্ল্যাব আছে 3900 টাকা আছে, 5300 টাকা আছে, 7200 টাকা আছে, এরকম একটা স্ল্যাব আছে। বলছি আজকে কি সুপারভাইজাররাও রয়েছেন তো? না, এই সুপারভাইজার না, এটা টোটাল কর্মচারী 308 কর্মচারী আছে। টোটাল এই অস্থায়ী কর্মচারীদের নিয়ে আজকে আলোচনা। শুধু এই বেতনের সাথে সাথে আমাদের গ্র্যাজুয়েটের দাবি আছে। অনেকদিন ধরে গ্র্যাজুয়েটি পেন্ডিং আছে, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী 90 দিনের গ্র্যাজুয়েটি প্রদান করতে হবে। সেখানে পৌরসভার ক্ষেত্রে আমরা 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা গ্র্যাজুয়েটি পাচ্ছি না। এছাড়া আমাদের 308 জন যে অস্থায়ী কর্মচারী আছে, যাদের কাঁচা বিলে পেমেন্ট হয়, তাদের ইপিএফ প্রদান করা হয় না। এই ইপিএফ প্রদান আমরা এটাও দাবি রেখেছি যে অবিলম্বে ইপিএফ প্রদান করা হয়। এটাও আমরা বলছি, আপনাদের বোনাস বা এই সম্পর্কে কোনো রকম দাবি ছিল? বোনাস আমাদের অত্যন্ত ন্যূনতম বোনাস দিচ্ছেন, যেটা 1000 টাকা বোনাস দিচ্ছে। কি নাম দাদা আপনার? আমার নাম প্রতাপ রাউত। প্রতাপ রাউত। আমরা সহানুভূতিশীল সাফাই কর্মীদের প্রতি। আমরা প্রশাসক বোর্ডে যখন বসেছি তখনও সেই রেজুলেশন বার করে আমরা দেখিয়েছি যে আমরাই প্রথম মাইনে বাড়িয়েছি। আগে যখন বোর্ড, আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম, আমার মনে আছে সাফাই কর্মীদের মাইনে 5-6 মাস বাকিতে থাকতো। আমার ঘরে গিয়ে তারা আবদার করতো যে ম্যাডাম 5 মাসের মায়না বাকি, তাতে 2 মাস দিচ্ছে, এখনও আবার 3 মাস বাকি। তো সেই জায়গায় যেন আমরা ফিরে যেতে আবার না পারি। সকলেরই এটা একটা আলোচনা, এটা কোনো ডেপুটেশন নাই। আমরা তাদেরকে টাইম দিয়ে আজকে একটা বসেছি যে তাদের প্রতিও আমরা সহানুভূতিশীল, এবং আমরা কিন্তু আমাদের বোর্ড বসার পরে এবং প্রশাসক বোর্ড থেকে আমরা মাইনে প্রথম আমরাই বাড়িয়েছিলাম, এবং সেই থেকে তাদের কিন্তু 5 মাস যে মাইনে বাকি থাকতো সেখান থেকে কিন্তু এখন আমরা প্রতি মান্থে তাদের মাইনে করতে পেরেছি। আজকে এখনও মিটিংটা শেষ হয়নি, শেষের মুখে একটা আলোচনা হচ্ছে, এবং আমরা আশা রাখি যে দুজনের সহযোগিতায় এবং আমরা একটা সিদ্ধান্তে উপস্থিত হতে পারবো। আমরা মানবিক, তাদের যদি একটা মাইনে বাড়ানোর দাবি থাকে আমরা সেদিকেও না হয় হাঁটবো, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে এবং সাফাই কর্মীদের মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে, সেই দায়িত্ব কিন্তু তাদের।
এবং আমরা যে মাইনে আমরা আজকে দিচ্ছি সেটা কিন্তু আমাদের সমস্ত ওন ফান্ড থেকে যাচ্ছে। আমাদের এমসিআইসি মিটিং হয়েছে, ওন ফান্ড বাড়ানোর ক্ষেত্রে আমাদের সরকার সবসময় বলে থাকেন যে সরকারকে স্বনির্ভর হতে হবে, তার আয় বাড়াতে হবে। সেদিকেও আমাদের এমসিআইসি সভায় আলোচনা হয়েছে কীভাবে আমরা স্বনির্ভর হতে পারবে পুরসভা, সেদিকেও আমরা চেষ্টা রাখছি। এবং আজকের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাফাই কর্মীদের সঙ্গে বসেছি এবং আমরা কিন্তু প্রতিবারই যাই আলোচনা করি সকলকে নিয়ে করি, সকলকে সাথে নিয়ে করি। আমরা আশা রাখছি যে এমন কিছু যেন অবাস্তব তাদের দাবি না থাকে যাতে পুরসভা আবার বসে গিয়ে তাদের আবার 5 মাসের মাইনে বাকিতে পড়ে যায়। অতএব আমরা যে চলমান রেখেছি তাদের মাইনে প্রতি মান্থে প্রতি মাসেই তারা মাইনেটা পাচ্ছে। কুম্ভ স্নানের আয়োজন জলপাইগুড়িতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলপাইগুড়িতে এই প্রথম কুম্ভ স্নানের আয়োজন করা হলো এবং একসঙ্গে অগণিত পুণ্যার্থী এই স্নানে অংশগ্রহণ করলেন। তিস্তা নদীর এই চিত্র চোখে পড়ল জলপাইগুড়ি বোয়ালমারি নন্দনপুরের রায়পাড়া এলাকায় তিস্তার 7 নম্বর স্পারে। প্রয়াগরাজের মহাকুম্ভের আদলেই তিস্তা নদীর বুকেই এবার কুম্ভ স্নানের আয়োজন করলেন স্থানীয়রা। রবিবার প্রায় সারা দিন ব্যাপী চলে স্নানের পালা। স্থানীয়রা তো বটে, এমনকি পার্শ্ববর্তী জেলা কোচবিহার থেকেও অসংখ্য ভক্তরা এসে তিস্তা নদীতে কুম্ভ স্নানে সামিল হয়েছেন বলে জানা গিয়েছে। এদিন ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন কারণে প্রয়াগরাজের কুম্ভ মেলা ও স্নানে যারা অংশগ্রহণ করতে পারেননি তারাই মূলত এদিন তিস্তা নদীতে পুণ্য স্নানে অংশগ্রহণ করেন। পুণ্যার্থীদের মধ্যে অনেকেই জানালেন পঞ্জিকা মতে স্থানীয় ভিত্তিতেও কুম্ভ স্নান সম্ভব। তাই আর দেরি না করে এদিনই সকলে মিলে তিস্তা নদীর বুকে কুম্ভ স্নানের আয়োজন করে ফেললেন। প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এমন আয়োজনে সামিল হন। এবারই প্রথম কুম্ভ স্নানের আয়োজন করা হলো জলপাইগুড়িতে। আগামী দিনেও এমন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হবে বলে তাদের তরফে জানানো হয়েছে। কোথা থেকে এসেছেন দাদা? আমার বাড়ি এখানেই। আচ্ছা, কোথায় এসেছেন? এটা রায়পাড়া 7 নম্বর স্পট। কি হচ্ছে এখানে? এখানে আমরা সাধুগুরুর মুখে শুনছি কুম্ভ মেলা উত্তরপ্রদেশে নাকি, আমরা তো যাই নাই কোনোদিন। আচ্ছা, আমরা পঞ্জিকা খুলে দেখলাম যে কুম্ভ স্নান এই তিস্তা নদী যে কোনো পুকুরেও কুম্ভ স্নান হয়। আচ্ছা, এইটাকে উদ্দেশ্য করে আমরা কিন্তু সবাইকে পঞ্চায়েতকে বললাম, সবাইকে মা বোনকে বললাম, সবাই উদ্যোগ নিল যে ঠিক আছে করো, আমরা সবাই সহযোগিতায় থাকবো। এই কারণে আমরা এটাকে কুম্ভ এবারই প্রথম। এটা প্রথম, এবারই প্রথম। কেমন লাগছে? না, খুব ভালো। আমরা এটা ধারণা করতে পারি নাই যে এত লোকের সমাবেশ হবে। আচ্ছা, আমরা মনে করলাম যে 1 থেকে 150 হয়তো মা বোন থাকবে। আচ্ছা, আমরা থাকবো। এত যে আমাকে ভালো মানে মানুষের প্রচুর সাড়া পড়েছে, ভক্তদের প্রচুর সাড়া পড়েছে। আচ্ছা, কি নাম দাদা আপনার? আমার নাম মনির চন্দ্র রায়। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ভোলারহাটে। ভোলাহাটে, ধন্যবাদ। কোথায় এসেছেন বৌদি, কোথায় এসেছেন? আচ্ছা, আমরা ধারণা করতে পারি নাই যে এই কুম্ভমেলা স্নান করব, অনেক দূরে তো যেতে পারি না। আচ্ছা, এইখানে যে হয়েছে আমাদের খুব সৌভাগ্য। আমাদের যত বাবা মারা আছে সবাই এখানে আসে, স্নান করছে, খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। এটা কোন নদী? এটা তিস্তা নদী। তিস্তা নদীতে বলছি 7 নম্বর স্কয়ারের মাথায় হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায় বললেন? আমাদের বাড়িও 7 নম্বর স্কয়ারের ভিতরে আছে। কি নাম? আমার নাম ঝান্ডা রায়। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আজকে মহাকুম্ভের অনুকরণে আমি আমার মনের ভাব প্রকাশ করেছি এই বাবাদের কাছে, এত এলাকার ভক্তবৃন্দের কাছে, যে বাবা আমি কুম্ভ মেলায় গিয়ে কুম্ভ স্নান করে আসব। তখন বাবারা সবাই আমাকে মিনতি করে বলছে, বাপ আপনি একাই কুম্ভ স্নান করবেন, আর আমাদের কি কুম্ভ স্নান করার ভাগ্য হবে না? তাই আমি বললাম, বাপ তাহলে একটা কাজ করি, আজকে মহাকুম্ভের অনুকরণে আজ আমরা স্নান যাত্রা করব। যে স্নান যাত্রা আজ আমাদের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তিপ্রাপ্ত করে আপনাদের মানব জীবনকে ধন্য এবং কৃতার্থ করবে। তাই আজকে আমি তাদের পরিচর্যায় পরিপ্রসন্ন হয়ে আজকে তাদের বাক্যসমূহকে আমি আজ অলঙ্কৃত করে আমি এই স্নান যাত্রার আয়োজনে আমার মনকে স্থির করেছি, করে এই স্নান যাত্রার আয়োজন করেছি। বলছিলাম কোথায় হচ্ছে, জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম হচ্ছে বসরাজ বালা
7 নম্বর ইস্পাত। মানে জলপাইগুড়ি জেলা না কোচবিহার জেলা? জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার সমন্বয়ে এই মানে দুই জেলার মূলত ভক্তরাই এখানে অংশগ্রহণ করছে, সবাই আছে এখানে। আপনার নামটা বলবেন না? আমার নাম হচ্ছে প্রহ্লাদ নরহরি দাস ব্রহ্মচারী। কোথায় তাই আমার বাড়ি হচ্ছে কুচবিহার জেলার 3 বিঘা ডাঙ্গারহাট জায়গাটি। অসম থেকে প্রয়াগরাজে কুম্ভ মেলায় যাওয়াকালীন দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের একটি গাড়ি। আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এদিন সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটে নকশালবাড়ি 7 ভাইয়া এলাকায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে নকশালবাড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। হয়েছিল কিভাবে ঘটনা, আপনারা কোথা থেকে আসছিলেন? আমরা মাইং থেকে আসছিলাম, যাত্রা আসাম থেকে কুম্ভ মেলায় যাত্রা করেছিলাম, রাম মন্দির ঘুরে আসবো। রাস্তাতে হঠাৎ এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিভাবে অ্যাক্সিডেন্ট? ওটা গাড়ির সাথে হয়েছে, বেলে গাড়িয়ে মানে খুন্দা মেরে দিয়েছে। আপনাদের গাড়িকে মেরে দিয়েছে? হ্যাঁ, আমাদের গাড়ি মেরে দিয়েছে। কতজন ছিলেন? 13 জন ছিলাম। কতজন আহত হলেন? 13 জনই আহত। সিরিয়াস কয়েকজন? সিরিয়াস 4-5 জন আছে আরো। আপনারা কি তাহলে কুম্ভের স্নান করার জন্য? হ্যাঁ, স্নান করার জন্য বাইরে ছিলাম যাত্রায়। এখানে নকশালবাড়ি অ্যাক্সিডেন্ট হলো? হ্যাঁ, সকাল সকাল অ্যাক্সিডেন্ট। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এটা জানি না, আমি ভিতরে বসছিলাম, কিন্তু সবাই আহত। আমি একটু খালি ভালো আছি, আর সব আহত হয়ে গেছে। কি গাড়ি ছিল আপনাদের? বুলোরো পিকআপ। কি নাম আপনার? আমার নাম প্রদীপ ক্ষত্রিয়। আপনি কোথা থেকে আসছেন? আমি মাইন থেকে আসছি। বাকিগুলো সবাই? সব এক জায়গারই। পাচারের আগেই 4টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। 4টি সোনার বিস্কুট পায়ের সঙ্গে কাপড় দিয়ে বেঁধে পাচারের উদ্দেশ্যে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিল ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ে ব্যক্তিটি। সেখানে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ সোনা সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম শ্রবণ কুমার, সে বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরে ওই ব্যক্তি 4টি সোনার বিস্কুট নিয়ে যাচ্ছিল, যার ওজন 464 গ্রাম, বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। সোনা দিয়ে অসম থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই খবরের ভিত্তিতে পুলিশ ব্যাটালিয়ন মোড়ে ঘাটি গেড়ে প্রথমে তাকে আটক করে। তার শরীরে তল্লাশি চালালে তার কাছ থেকে মেলে ওই সোনার বিস্কুটগুলি। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে এনজিপি থানায় নিয়ে আসা হয়। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ। এই প্রথম শহর শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো তেরাই ডুয়ার্স ফেস্টিভ্যাল। মূলত 10 ঘন্টা ব্যাপী এই ফেস্টিভ্যালে উপচে পড়ল মানুষের ভিড়। জানা যায়, দার্জিলিং জেলা প্রশাসন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌর নিগমের যৌথ উদ্যোগে এই প্রথম শহর শিলিগুড়ির সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত আয়োজিত হলো তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। এদিন এই ফেস্টিভ্যালে শুভ উদ্বোধন করেন দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকর, পৌর নিগমের ডেপুটি রঞ্জন সরকার, এসডিও শিলিগুড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মূলত এই ফেস্টিভ্যালে ফ্লাওয়ার শো, পেট শো, আর্ট এক্সিবিশন সহ বেশ কিছু কার্যকলাপ অনুষ্ঠিত হয় এই 10 ঘন্টা ব্যাপী, যার মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিশেষ করে দার্জিলিংয়ের ঐতিহ্য এবং সংস্কৃতিকেও তুলে ধরা হবে ফেস্টিভ্যালের মঞ্চে। পাশাপাশি যেহেতু বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে, সে কারণে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত জরুরিকালীন ব্যবস্থায় মোতায়েন রাখা হয়েছে। এছাড়াও এই অনুষ্ঠান চলাকালীন থাকছে পুলিশি বিশেষ নজরদারি। এবং যেহেতু শহরে গুরুত্বপূর্ণ রাস্তা সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত অনুষ্ঠান চলাকালীন বন্ধ থাকবে, সে কারণে মানুষের কোনো যাতে সমস্যা চলাচলের ক্ষেত্রে না হয় সেদিকে নজর রেখে করা হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। ঘুরপথ দিয়ে সমস্ত গাড়ি যাওয়া আসা করবে বলে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফে। অপরদিকে এদিন অনুষ্ঠান শুরু হতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় তেরাই হিমালয়ান ফেস্টিভ্যালে। আজকে এটা তেরাই হিমাল উৎসব, হ্যাপি স্ট্রিট প্রোগ্রাম, নানান রকম কালচারাল অ্যাক্টিভিটিস, অন্যান্য অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে। এখানে যেমন আমন্ত্রিত বিভিন্ন ডাইভার্স
প্রোগ্রাম হচ্ছে, তেমনি এখানে যে কেউ এসে পার্টিসিপেট করতে পারবে। এটা ওপেন টু অল আছে, নানান রকমের প্রোগ্রাম আছে এবং খুব সুন্দর করে স্ট্রিটটাকে সাজানো হয়েছে। দুপুর 12টা থেকে শুরু হচ্ছে, রাত্রে 10টা পর্যন্ত প্রোগ্রামটা হবে। শিলিগুড়ি খুব বিজি স্টেজ, নাহলে দুদিনের প্রোগ্রামটা হলে আরও ভালো হতো, কিন্তু শহরের উইকডেজে রাস্তা আটকে রাখাটা অসুবিধা আছে, সেজন্য আজকে আমরা একটা রাস্তা দিয়েই বহুত ট্রাফিকটা করছি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, মহকুমা পরিষদ, পুর নিগম এবং সবাই মিলে এই অনুষ্ঠানটা করছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শিলিগুড়ির মানুষকে অনেক শুভেচ্ছা। তারা আসুন আর আজকের এই যে কালচার মাল্টি ডাইভার্স এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা সবাই এনজয় করুন। এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে নামলো জলপাইগুড়ি পৌরসভা। সপ্তাহের প্রথম দিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ডেঙ্গু প্রতিরোধে গ্রহণযোগ্য ব্যবস্থা সম্পর্কে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পুরনো গাড়ির চাকা সহ অন্যান্য সামগ্রী, মূলত যে জিনিসগুলিতে জল জমে এডিস মশা তার বংশবৃদ্ধি করে, সেই বস্তুগুলোকে উদ্ধার করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হলো। এই প্রসঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আমরা শহরবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছি। পৌর বিষয়ক দপ্তরের নির্দেশ অনুসারে ডেঙ্গু বিষয় অভিযানকে সফল করতে আজ আমরা ৮ নম্বর ওয়ার্ডে সামিল হয়েছি। আমাদের সঙ্গে জলপাইগুড়ি পৌরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চট্টোপাধ্যায়। দেখুন, ডেঙ্গুর হাত থেকে জলপাইগুড়ি শহরবাসীকে রক্ষা করতে হবে। আপনারা জানেন যে গত বছর এর আগে যখন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ডেঙ্গুর আউটব্রেক হয়েছিল, জলপাইগুড়ি জেলায় উদলাবাড়িতে হয়েছিল, শহরকে জলপাইগুড়ি পৌরসভা রক্ষা করেছিল এবং আমি দীর্ঘদিন ধরে হেলথ ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে। আমি এক্সিকিউটিভ অফিসার এবং অফিস সুপারিনটেন্ডেন্ট নির্মল বন্ধু, নির্মল সাথে সবাইকে নিয়ে আজকে বেরিয়েছি। যাদের বাড়িতে বাড়িতে স্ক্র্যাপ আছে, এই দেখতে পাচ্ছেন টায়ার পড়ে আছে, ভাঙা সাইকেল, ভাঙা কৌটো বা আপনার ভাঙা প্লাস্টিকের এর মধ্যে বৃষ্টির জল জমে পরিষ্কার জলে এডিস মশা জন্মায়, এডিস মশা থেকে ডেঙ্গু হয়, লার্ভাগুলো। তাই আমরা এইগুলো সব বাড়ি বাড়ি থেকে কালেকশন করছি। আজকে ড্রাইভ শুরু হলো, আমরা আজকে ৮ নম্বর ওয়ার্ডে করবো এবং এরপর থেকে প্রতি ওয়ার্ডে ঘোরা শুরু হবে, প্রতি মাসের শেষ সপ্তাহ এবং তারপরের মাসের আগের সপ্তাহ। পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধূপগুড়ি বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। ধূপগুড়ি ব্লকের 12ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 18 লক্ষ টাকা ব্যয় মিনি হিমঘর নির্মাণ করার কথা ছিল, কিন্তু না করে সেই টাকা তছরূপ করেছেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি অর্চনা সূত্রধর। এই অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে সোমবার দুপুরে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে বিডিওকে ডেপুটেশন দেয় বিজেপি। পাশাপাশি বিজেপির আরও অভিযোগ, মাগুরমারি 2 গ্রাম পঞ্চায়েত প্রধান 15 ফিন্যান্সের 32 লক্ষ টাকার হিসাব দিতে পারছেন না। মাগুরমারি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সরকারি চাকরি পেয়েছেন। বিজেপি ডেপুটেশন উপলক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বিডিও অফিস চত্বরে। ধূপগুড়ি শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপি নেতা কর্মীরা বিডিও অফিসে আসে। এদিকে বিডিও অফিসে মিছিল ঢুকতে গেলে পুলিশ আটকে দেয়। এরপর গেটের বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতাকর্মীরা। এরপর সেখান থেকে স্লোগান তুলে পঞ্চায়েত সমিতির সভাপতি পদত্যাগ দাবি করেন বিজেপির নেতাকর্মীরা। পরে তারা ডেপুটেশন তুলে নেয়। যদিও এদিন বিজেপির কর্মসূচি চলাকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর অফিসে ছিলেন না। এ বিষয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহসভাপতি দীপু রায় জানিয়েছেন, দুর্নীতির কোনো বিষয় নেই, এটি পঞ্চায়েত সমিতির বিষয় নয়, সংঘের বিষয়। যে কোম্পানিকে টাকা দেওয়া হয়েছে সমস্যার কারণে কাজ আটকে রয়েছে। দেখুন, বিভিন্ন দুর্নীতির দাবিতে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিপুল সংখ্যক লোক নিয়ে আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা 10 দফা দাবি পেশ করতে চলেছি। আর আপনারা ভালোভাবেই জানেন যে আমাদের বর্তমান যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তিনি সংঘের নেত্রী হিসেবে তিনি 18 লাখ টাকার একটা ঘাপলা করেছেন মিনি কোল্ড স্টোরেজের কাজ না করেই তিনি অত আত্মসাৎ করেছেন এবং নানা সময়ে নানা তিনি আপনাদের সামনে বলেছেন যে ঠিকাদার সংস্থা পয়সা নাকি মেরে দিয়েছে, হ্যান দিয়েছে, ত্যান দিয়েছে। কিন্তু দেখুন, সরকারি কাজ যখন করছেন সেটা যে গড়িমসি কথাবার্তা বললে হয় না। তাই আজকে আমরা বিডিও সাহেবের কাছে বিভিন্ন দাবি দাবার মধ্যে এটা রেখেছি। তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে বিভিন্ন সময় বৈষম্যমূলক কাজকর্ম করেই চলছে তৃণমূল পরিচালিত এই বোর্ড। আর তারপরে শোনা যাচ্ছে যে অফিস আওয়ার শেষে
ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যেগুলো ভর্তুকির সামগ্রী আছে সেগুলো বিতরণ হয়, তাই সেগুলি যায় কোথায় বিভিন্ন প্রশ্ন আছে। তাই আমরা আজকে বিডিও সাহেবকে ডেপুটেশন দিতে চলেছি। আর আমরা চাচ্ছি যে অর্চনা সূত্রধর যে বর্তমান তিনি আছেন সভাপতি, ওনার আমরা পদত্যাগ চাইছি, কারণ তিনি বিশাল একটা বিপুল ধরনের তিনি ঘোটালা করেছেন, আর্থিক ঘোটালা করেছেন। তদন্ত চাচ্ছি। এই আর্থিক ঘটনা নিয়ে কোথায় তদন্তের দাবি জানাচ্ছেন? আমরা প্রথমে বিডিও অফিসের কাছে জানাবো, তারপরে এসডিও থেকে শুরু করে আমরা ডিএম নবান্ন পর্যন্ত আমরা জানিয়ে দেবো। আর আমরা অনতিবিলম্বে চাচ্ছি যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে আসুক আর সঠিক তথ্য উন্মোচন হয়। আপনার নাম? কমলেশ সিংহ রায়, জেলা নেতা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এবারে একটি নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা। ছবিটি বৃষ্টিধর বড়ুয়ার। পরিবার সূত্রে দাবি বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন বৃষ্টিধর বড়ুয়া। বাবার নাম কনু বড়ুয়া। গত 7ই মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বয়স 27 বছর। গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল নীল সাদা চেক শার্ট ও নীল রঙের জিন্সের প্যান্ট। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে এই নম্বরে যোগাযোগ করুন 9476364764 ও 9002213838। আবারও বলছি, নাম বৃষ্টিধর বড়ুয়া, বাবার নাম কনু বড়ুয়া, বয়স 27 বছর, ঠিকানা বড়ুয়াপাড়া চাউলহাটি, গ্রাম পঞ্চায়েত কুকুরজান, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। গায়ের রং শ্যামবর্ণ। যোগাযোগের নাম্বার 9476364764 এবং 9002213838। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। আর্চারির জন্য বাজি রাখলো বাড়ির জমি। ভবিষ্যতে কিছু করতে হলে জাতীয় স্তরে পৌঁছতে হবে আর্চারিতে। তাই নিজের বাড়ির জমি বন্ধক রাখা হলো, আর সেই টাকায় কেনা হলো রিক্যাপ ধনুক। জলপাইগুড়ি তোরলপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও দুজন সাইয়ের প্রশিক্ষণ নিয়ে আসা 2 যুবকের সাহায্যে আর্চারি শিবির করা হয় তোরলপাড়া নেতাজি বিদ্যাপীঠের মাঠে। 20 থেকে 25 জন ছাত্রছাত্রী এখানে রোজ বিদ্যালয় ছুটির পর প্রশিক্ষণ নেয়। কেউ রাজ্য স্তরে, কেউ জাতীয় স্তরে গিয়ে সাফল্য এনেছে। এখানে একটি কথা বলার, যেটি হলো তোরলপাড়া এলাকার একটি ছেলে যার নাম পাপ্পু রায়, সেই আর্চারি খেলার জন্য নিজেদের বাড়ির জমি সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র বন্ধক রেখেছে আর্চারি খেলাতে আরো আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য। এই খেলার জন্য সাধারণ ধনুক হলেই হয়, কিন্তু যখন দেশ ছেড়ে জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে আর্চারি খেলাতে অংশগ্রহণ করবে তার জন্য রিকাপ ধনুক দরকার। আর এই রিকাপ ধনুক ছাড়া জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে খেলতে যেতে পারবে না। তাই নিজেদের বাড়ির জমি অন্যর কাছে রেখে তার পরিবর্তে টাকা নিয়ে এই রিকাপ ধনুক কিনেছে সে। অবসরপ্রাপ্ত শিক্ষক অনিত ঘোষ বলেন, এখানে অনেক ছাত্রছাত্রীরা এখন আর্চারি খেলার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এই ধরনের খেলাতে অনেক পরিকাঠামো দরকার, যার জন্য দরকার অর্থ। তাই কেউ এগিয়ে আসলে অনেকটাই সুবিধে হবে বলেও তিনি বলেন। কি নাম তোমার? আমার নাম পাপ্পু রায়। এইটা কি নাম? এটার নাম রিকাপ। রিকাপ কত টাকা নিয়েছো? এটা নিচে 2,03,000। 2,03,000। এবার এই টাকাটা জোগাড় করলে কি করে? বাবা মা বন্ধক রাখছে জমি, তারপর
কেউ যদি সাহায্য করতে তাহলে আর ভালো হতো। না, এই যে এটা নেওয়ার উদ্দেশ্য কি? অন্যান্য তো আরো কাঠেরও রয়েছে, এটা কেন নিলা? হ্যাঁ, কাঠেরও তো আর ইয়ে রয়েছে। এটা নিয়ে আমি ইন্টারন্যাশনাল অনেক ইচ্ছা আছে, খেলে আসবো। তুমি কোন পর্যায়ে পর্যন্ত এখন পর্যন্ত যেতে পেরেছো? ন্যাশনাল গেছিলাম। ন্যাশনাল গিয়েছিল, সেখানে কোনো কি সাফল্য আনতে পেরেছো? সেখানে তো কিছু আনতে পারিনি। কিছু আনতে পারিনি, আরও চেষ্টা রয়েছে? চেষ্টা রয়েছে, তো এবার তো আর্চারি প্রশিক্ষণ দিচ্ছ, এটা কারা তোমরা? আমরা বিজয় আছে যে ন্যাশনাল খেলছে, প্লাস ও সাহেব প্র্যাকটিস করতো। আমি যখন ন্যাশনাল খেলছি আমি একাডেমিতে প্র্যাকটিস করতাম, বেঙ্গল আর্চারি একাডেমিতে। তো এখন তো আমরা ওখান থেকে রিলিজ হয়ে গেছি। তো আমরা চাচ্ছি আমাদের উদ্দেশ্যে বাচ্চা কাচ্চাগুলো যারা আছে এখন নতুন খেলা শিখছে, আমাদের ইচ্ছা আছে তাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছায় দেওয়ার। তারা পৌঁছায় দিলে আমাদেরও ভালো লাগবে যে আমাদের ইয়েতে কেউ গেছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলেছে। আর্চারির ভবিষ্যৎ কি রয়েছে? আর্চারির ভবিষ্যৎ যেমন দেখুন, রেলওয়েসে বহুত কোটা থাকে আর্চারিতে। রেলওয়েস, ইন্ডিয়ান আর্মি, যেরকম কিছুদিন আগে সিআরপিএফের ইয়ে ছিল, অনেকজন সিআরপিএফে, মানে গভর্নমেন্ট ইয়ের জব বহুত আছে। আশা রয়েছে এদের কতজন শেখানো হয়? এদের 8 মাস। না, কতজন রয়েছে এখানে? 22 জন আছে। কেমন তাদের পারফরমেন্স বর্তমান ভালোই আছে। কি নাম? আমার নাম জিৎ রয়। আর এটি হচ্ছে জিৎ, বিজয় আর জিৎ, ওকে আমরা বিজু বলি, বিজয় আর জিৎ। এরা সারাদিন ধরে আছে, বাচ্চারা এদেরকে খুব ভালো করে মানে। এবার আমরা যখন করেছি, আমরা তো ফিজিক্যাল টিচার, তো নন টেকনিক্যাল ছিল, এটা পুরোপুরি টেকনিক্যাল। এখন আগে যে আর্চারির মান ছিল, এখন মান অনেক হাই। এই আর্চারি ক্যাম্পটা আমাদের হয়েছে আজকে 8 মাস হলো। এই 8 মাসের মধ্যে আমাদের অনেক কটা ছেলে মেয়ে এরা রাজ্যে এবং ন্যাশনালও গেছে। এবারে 6 তারিখে ডিস্ট্রিক্ট স্পোর্টস হলো। আমাদের এখানে 3টে গ্রুপের 18টা প্রাইজ, তার মধ্যে 15টা প্রাইজ জন্য গিয়েছিলাম। এই ধনুকগুলো অনেক দাম, বাচ্চারা কিনতে পারছে না। দেখা যাচ্ছে একটা বাচ্চার হাতে অনেক দাম, শোনা গেছে ও জমি বন্ধক রেখেও নাকি করেছে। এবার ওই যে ছেলেটি, পাপুর দিকে আরেকটু, এই যে ধনুকটি কিনেছে, এই ধনুকটা হচ্ছে রিকাপ ধনুক। এই রিকাপ ধনুক, এটা কিনলে পরে, এটা করলে পরে, এটা দিয়ে ইন্টারন্যাশনাল বা অন্য জায়গায় যাওয়া যায়। আর ওগুলো হচ্ছে ইন্ডিয়ান রাউন্ডের লাস্ট রেঞ্জ ইন্ডিয়া পর্যন্ত। আর এটাতে গেলে পরে ও এশিয়ান গেমস যেতে পারে। এটা কত টাকাতে কিনছে, কি হবে? তুই বল কতটা আপনি বলেন। এটা 2,03,000 টাকা কিনেছে, কিন্তু বাড়ির অবস্থা খুব খারাপ। বাড়ির জমি জমা বন্ধক ফন্ধক দিয়ে ও এটা কিনেছে। মানে এতটা চেষ্টা আছে। আমি চাইছিলাম যে এত আমাদের রাস্তার পাশে প্রোগ্রাম হওয়া, প্রশাসনে এত লোকজন থাকে, এত চারদিকে খরচ হয়, আমি একা তো এটা পারছি না, আমার পাশে কোনো লোকজন পাচ্ছি না। যদি প্রশাসন কিছু হেল্প করতো তাহলে পরে অনেক ভালো। এরার গার্জেনরা চেষ্টা করছে, 2 গার্জেন তো অনেক চেষ্টা করছে, কিন্তু আমি চাচ্ছি একটু প্রশাসনের হেল্প করা, তাহলে পরে এই ছেলেগুলো, বাচ্চাগুলো আজকে অনেক জায়গায় যেতে পারতো। মোবাইল চুরির চেষ্টা, প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় মোবাইল ছেড়ে পালালো দুষ্কৃতী। সোমবার ভর দুপুরে এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের দিনবাজারের কেন্দ্রীয় সংশোধনাগার সংলগ্ন রাস্তার মোড়ে। স্থানীয়দের দাবি 2 জন সন্দেহভাজন এসেছিল। এদিন স্থানীয় এক আয়ুর্বেদিক দোকানের ব্যবসায়ী রিমা দাস তার দোকানে বসেছিলেন। সামনে ওই মহিলা তার মোবাইল ও ব্যাগ হাতে রেখেছিলেন। হঠাৎ করে অপরিচিত এক যুবক এসে মহিলাকে জানায় দোকানের বাইরে জুতো অনেকটা দূরে চলে গিয়েছে। যুবকের কথা শুনে মহিলা জুতো নিতে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় দোকানে রাখা মোবাইল নিয়ে পালিয়ে যায় এক যুবক। স্থানীয়রা চোর চোর করে যুবকের পিছু নেন। বেগতিক দেখে মোবাইল ফেলে পালিয়ে যায় ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ব্যবসায়ী রিমা দাস বলেন, আমার মোবাইল দোকান থেকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। স্থানীয়রা পিছু নিতে রাস্তায় মোবাইল ফেলে পালিয়ে যায়। দিনে দুপুরে এই ঘটনায় খুবই খারাপ লাগছে, পুলিশকে জানানো হবে। স্থানীয় ব্যবসায়ী প্রণয় বিশ্বাস বলেন, চোর চোর বলে চিৎকার করার পরেও ট্রাফিক পুলিশ ও কেউ এগিয়ে আসেনি। কেউ এগিয়ে এলে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারত। ঘটনাটা হয়েছে, আমাকে একটি ছেলে এসে বললো এই দোকানের সামনে চটি রাখি, আপনার চটিটা ওইদিকে কে পায়ে পায়ে নিয়ে গেছে। ও অনেকটা দূরে নিয়ে গেছে একটা চটি। আমি চটিটা আনতে যেই গিয়েছি, সেই এই কিউআর কোডটা নিচে পড়ে যায়। তখন ওদিক থেকে আমাদের ওই 2 জন এমআর এসে বলে যে চোর 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 বলে ধাওয়া দিছে। আমার এখানে মোবাইলটা ছিল, মোবাইলটা নিয়ে গেছে। এই ব্যাগটাকে এখানে উপরে উঠানো, ক্যাশে হাতে ভাবছে যে এখানে টাকা পয়সা পাবে, আর মোবাইলটা নিয়ে যাচ্ছে। তারপরে ওরা ধাওয়া দেওয়াতে মোবাইলটা ফেলে দিয়ে দৌড়ে। মানে চিনতে পেরেছেন কে বা কারা? চিনতে পারি না, আমি তো দেখিনি। আমাকে একটি ছেলে, অচেনা ছেলে খালি বললো যে চটিটা ওইদিকে। এখন ওরা যদি চিনতে পারে। কয়জন মিলে এসেছিল? তারা একাই এসেছিল? একা
নিশ্চয়ই নয়, দুজন তো অবশ্যই ছিল। তাহলে একজন আমাকে বললো চটি আনতে যাচ্ছি ওইদিকে গেল, আর একজন এদিক থেকে মোবাইল নিতে এসলো, তাহলে দুজন তো অবশ্যই। দোকানে সিসিটিভি আছে? না, সিসিটিভি নেই। পুলিশকে জানিয়েছেন? না, পুলিশকে জানানো হয়নি। মোবাইল দিয়ে গেছে আপনার? হ্যাঁ, মোবাইলটা ফেলে দিয়ে ওরা দৌড় দিচ্ছে। কোথায় ফেলে রাখলো মোবাইলটা? মোবাইলটা রাস্তায়, ওই যে ওই সাইডে ওরা বলতে পারবে এমালা। ওরাই তখন মোবাইলটা এনে আমাকে দিল আর বললো যে এখানে ছিল মোবাইলটা। এটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ট্রাফিক এখানে ছিল তো, চোর চোর করে চিৎকার করলো, কই ট্রাফিক তো এগিয়ে এলো না। এখানে তো পুলিশ ছিল, ট্রাফিক ছিল তো, চোর চোর করে এরা ধাওয়া দিল, কিন্তু ট্রাফিক কিন্তু আগায়নি। না, আর কিছু নিতে পারিনি, শুধু মোবাইলটাই নিয়েছিল। মোবাইলটাই নিয়েছিল, হয়তো ক্যাশ নেওয়ারও ইচ্ছে ছিল, ভাবছে যে এই ব্যাগে ক্যাশ থাকে, হয়তো খেয়াল করেছিল। অনেক সময় এখান থেকে পার্স বের করি, ক্যাশ খোলেনি, ক্যাশ বক্স খোলেনি। থানায় জানাবেন, অভিযোগ করবেন? অভিযোগ করলে তো ভালো হয়, তা নাহলে এরা তো বেড়ে যাবে দিন দিন। আমি আন্দাজ করে বলছি, আমাকে একজন বললো, আমি দেখিনি, আমি তো ওই দিকে আমার পাশের দোকানের ওরা ধাওয়া দিল, তখন ওরা এসে বললো যে আপনার চোর চোর, এই কিউআর কোডটা পড়ে গেছে, এই দোকান ফটোকাটিগুলো উল্টো পাল্টা হয়ে গেছে। তখন বললো যে চোর চোর বলে ওরা এগিয়ে আসছে, তখন আমি দৌড়ে এসে দেখি যে আমার ব্যাগটাও পড়ে, তখন মোবাইলটা রাস্তা থেকে ওরা কুড়িয়ে নেয়। কি নাম আপনার? রিমা দাস। এইখানটাই আরতি মেডিকেলে এই মোবাইল নিয়ে চোরে দৌড় মারছিল। আমি চোর তাড়াচ্ছে এই অবস্থায় আমি দেখতে পাই, ততক্ষণে অনেক দূর চলে গেছে, কিন্তু ধরতে পারিনি। কজন ছিল তারা? একজনেরই দেখছি, আর আমাদের এখানে ওষুধ দোকানে স্টাফ ওরা তাড়া করছিল। এবার ওরা খুব সম্ভব হসপিটাল পাড়া বা ব্রিজের গোড়ায় এই দিককার রিমা বৌদির দোকান থেকে মোবাইল নিয়ে পালাচ্ছে। এবার তাড়া খেলে মোবাইলটা দেখে, মোবাইলটা দোকানেই রেখে পালিয়ে গেছে? মোবাইলটা দোকানের মধ্যে ফেলে পালিয়ে গেছে। এবার তাড়া করলো, কিন্তু অনেক দূর যাওয়ার পরে আমি দোকানের ভিতরে ছিলাম, দেখলাম যেন ওরা তাড়া করছে, ততক্ষণে চলে গেছে। কিন্তু সাইডে যত টোটোওয়ালা ছিল, ট্রাফিক পুলিশ ছিল, কেউই কোনো হেল্প করলো না। বিষয়টা এরা তো কোনো রকম পদক্ষেপ নিল না, এরা তো শুধু গাড়ি ধরাই ব্যস্ত। পুলিশের যে আপনার সিভিক ভলেন্টিয়ারটা এদিক থেকে থাকে, কিন্তু সেই হিসেবে এরা যদি একটু হেল্প করতো, চারিদিকে লক্ষ্য দিত, তাহলে দোকানদারগুলো একটু নিরাপদে দোকানদারি করতে পারত। টহল লেগে আছে, কিন্তু দিনের বেলা এরকম হঠাৎ করে হবে, সেই হিসেবে ওরা যদি আরও একটু হেল্প করতো, সতর্কতা থাকতো। কারণ আগে যেমন চোর বললে সবাই মিলে এগোয়ে তাকে ধরতো, সেরকম কোনো স্টেপ পেলাম না। কি নাম আপনার? প্রমোদ বিশ্বাস। জলপাইগুড়ি টাউন স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অধীনে আনা হয়েছে। ব্যবসায়ীরা ফাঁকা করে দিয়েছেন তাদের ব্যবসার জায়গা, কিন্তু সেই জায়গায় অপরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ইদানিং কিছু বিকৃত মানসিকতার লোকেদের সৌজন্যে। পেটের ভাত দেওয়ার ব্যবসায়ীদের জায়গাকে অপবিত্র করার চেষ্টা, জায়গাটিকে অপরিষ্কার করার মানসিকতার ছবি লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি টাউন স্টেশনের জমিটিতে। জলপাইগুড়ি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে বেশ কিছুদিনের মধ্যেই রেল স্টেশন সংলগ্ন জায়গায় কাজ শুরু হবে। এর জন্য ব্যবসায়ীরা তাদের ব্যবসা জলপাইগুড়ির উন্নয়নের জন্য ভেঙে দিয়েছেন নিজেদের ইচ্ছে। তবে এখন সেই জায়গাটা ফাঁকা অবস্থায় রয়েছে। কিছু কিছু মানুষ সেই জায়গায় এসে নোংরা করার চেষ্টা করছে। পেটের ভাত দেওয়ার জায়গাটিকে অপরিষ্কার করার পেছনে কাজ করছেন কিছু মানুষ। এরই বিরোধিতা করলেন বাজার করতে আসা কিছু মানুষ। তারা বললেন এই দৃশ্য নোংরা মানসিকতার কিছু মানুষের জন্য দেখা যাচ্ছে। হয় এখন তো একটা নতুনত্ব বাজার, এখন রেল উন্নয়ন তার জন্য তো জনসাধারণকে যারা ব্যবসা করে তাদের তো জায়গা ছাড়তেই হলো। এবার ব্যবসা করতে বর্ষার মধ্যে একটু কষ্ট হবে, এইটাই হল ব্যাপার, আর কি করবেন। আচ্ছা আচ্ছা, মানে এখন তো রেলের পরিত্যক্ত জায়গায় লোক আবার মানে বাথরুম এই সেই করছে। হ্যাঁ, ফাঁকা আছে তাই করছে, কিন্তু মানসিকতা যদি থাকে তাহলে সে করবে না বাথরুম। কারণ এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তার মধ্যে এখানটায় অনেক লোকের সংসার এটার উপরে নির্ভর করে চলছিল। এখন রেল তার জায়গা নিয়ে তার উন্নয়ন করছে, এটা জনসাধারণের ভালো হবে, আমাদের জলপাইগুড়ি শহরের উন্নয়ন হবে। ফাইলেরিয়া রোগ প্রতিরোধে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শুরু হলো মাল ব্লকে। আনুষ্ঠানিকভাবে এদিন মাল ব্লক স্বাস্থ্য দপ্তরের অধীন ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয় এই কর্মসূচির আয়োজন করা হয়। আজ থেকে শুরু হয়ে আগামী 2রা মার্চ পর্যন্ত ব্লকের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ বাসিন্দাদের এই ওষুধ খাওয়াবেন আশা আইসিডিএস কর্মীরা।
সোমবার সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং ওষুধ খেয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর, বিডিও রশ্মিদিত্য বিশ্বাস, বিএমওএইচ দীপঙ্কর কর, জয়েন্ট বিডিও, স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর, ব্লকের জনস্বাস্থ্য আধিকারিক কৌশিক মহন্ত প্রমুখ। মাল ব্লক জনস্বাস্থ্য আধিকারিক কৌশিক মহন্ত বলেন, দেশকে ফাইলেরিয়া মুক্ত করতেই অভিযান শুরু হয়েছে। গত বছরের সমীক্ষায় জেলায় ৩৫ জন ফাইলেরিয়া রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। তারপরই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর। হাত পা ফুলে থাকার লক্ষণ দেখা দিলে দ্রুত রক্তের নমুনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে 2 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং অসুস্থ কোনো রোগীকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো যাবে না বলে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় উল্লেখ করা রয়েছে। রবিবার দিবারাত্রি শর্ট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল রাজবাড়ী পাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব। এদিন স্থানীয় বটতলা মাঠেই খেলার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের তরফে শুভময় ধর বলেন, প্রতি বছরের মতো এবছরও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবছর ৬ষ্ঠতম বর্ষ। এই ফুটবল টুর্নামেন্টে মোট 24টি টিম অংশগ্রহণ করবে। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার টিমগুলো খেলায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি সহ খেলায় অংশগ্রহণকারী টিমের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শীদের পুরস্কৃত করা হয় বলে জানান তিনি। এদিন এলাকার বয়স্ক বিশিষ্ট জনেরা ছাড়া অতিথিরা উপস্থিত ছিলেন। খেলা দেখতে প্রচুর উৎসাহী মানুষেরা মাঠে উপস্থিত ছিলেন। আমাদের এটা বটতলার টুর্নামেন্ট, এটা হচ্ছে এবার নিয়ে ৬ষ্ঠতম হলো আর কি। এটা আমাদের রাজবাড়ীপাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পরিচালনায় আমরা এই টুর্নামেন্টটা ছাড়ি আমাদের বটতলার প্রাঙ্গণে। কতগুলো টিমের খেলা, কারা জয়ী? আমাদের প্রতি বছরের নাই এবছরও 24টা টিমের খেলা হয়েছিল। এই বছর চ্যাম্পিয়ন টিম হচ্ছে নিধি বয়েস আর রানার্স টিম হচ্ছে Y2K। খেলাটা কিভাবে পরিচালনা করলেন? খেলাটা পরিচালনা করলাম বলতে আমার মনে হয় যে আমাদের জলপাইগুড়িতে এত বড় টুর্নামেন্ট, ফুটবল এত বড় টুর্নামেন্ট আর কোনো দিনও হয়নি। আমাদের মোটামুটি এই বছরের বাজেট ছিল 2 লাখ টাকার মতো। তো মানে বহুদিন ধরে পরিশ্রম, সব অক্লান্ত পরিশ্রম আমাদের বটতলার সব মেম্বাররা মিলে নিয়ে আলটিমেটলি দিবারাত্রি আমাদের টুর্নামেন্টটা হয়েছে। তো আমরা মানে হ্যাঁ মিনি ফুটবল ফুটবল আর কি। জয়ী টিমকে কি দেওয়া হলো? জয়ী টিমকে দেওয়া হয়েছে নগদ 14,000 টাকা এবং তার সাথে চ্যাম্পিয়ন ট্রফি, এবং রানার্স টিমকে দেওয়া হয়েছে 12,000 টাকা নগদ 12,000 টাকা এবং রানার্স ট্রফি। এছাড়াও ইন্ডিভিজুয়াল ট্রফি ছিল, যেমন প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য বেস্ট ডিফেন্ডার, ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ, এবং আমাদের টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার হচ্ছে মোস্ট অ্যামেজিং প্লেয়ার। এই ট্রফিটা আমরাই একমাত্র দিই কোনো টুর্নামেন্টে, কারণ এই ট্রফিটা এমন একটা ট্রফি যেটা আমাদের দর্শকদের থেকে জিজ্ঞেস করে নিয়ে যেই প্লেয়ারটাকে পছন্দ হয় তাকে আমরা এই ট্রফিটা দিই আর কি। বলছি জয়ী এবং রানার্স কোন কোন টিম ছিল? জয়ী টিম হচ্ছে নিধি বয়েস আর রানার্স টিম হচ্ছে Y2K। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ফুলবাড়িতে আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে ফুলবাড়ি পশ্চিম ধনতলা গ্রামে একটি গ্রিল তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রকম প্রাণহানি বা আঘাতের ঘটনা না থাকলেও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ যে এলাকায় কারখানাটি রয়েছে সেখানে প্রচুর ঘরবাড়ি থাকায় মানুষজন বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় করতে থাকেন কারখানার সামনে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিলিগুড়ি ফুলবাড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে হাজির হয়। দমকল আসার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, চিন্তামুক্ত হন বাসিন্দারা। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। কুম্ভ স্নানের আয়োজন করা হলো জলপাইগুড়িতে। তিস্তা নদীর এই চিত্র দেখতে উপচে পড়ল ভিড়। তীরন্দাজির জন্য বন্ধক রাখা হলো বাড়ির জমি। এমনই করুণ চিত্র দেখা গেল জলপাইগুড়ির তোরলপাড়ার আর্চারির ছাত্র পাপ্পু রায়ের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।